নমস্কার। আজ নমস্কার। আমি এসে পৌঁছেছি সোদপুরে লেটস টক মেন্টাল হেলথ প্রফেশনাল প্যারেন্টিং কোচ চীনা রায়, চীনাদির কাছে। নমস্কার দিদি। নমস্কার। তোমার এই সাবজেক্টটা দেখার পর আমি একটা শর্টস দেখেছিলাম তোমার পেজে, এবং দেখার পর এই সময়ে দাঁড়িয়ে আমার মনে হয় মানে সবসময় এটা খুব গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট একটা বিষয়, সেন্সিটিভ একটা ইস্যু মেন্টাল হেলথ। এই বিষয়টা নিয়ে মানুষ কথা বলতে এখনো কোথাও গিয়ে ভয় পায়। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হলো যে এরকম একটা আমরা মানে আমার পেজে বহু মানুষেরই কথা শোনা হচ্ছে, কিন্তু একজন এরকম দরকার যে এই বিষয়টা নিয়ে কথা বল। ঠিক আছে, তারপরে তোমার সাথে যোগাযোগ করব। অনেকের মনে অনেক প্রশ্ন আসে, সবটা তো আমি বলতে পারবো না, তবু আমার মধ্য দিয়ে আমি যতগুলো প্রশ্ন আমার মধ্যে যাচ্ছে আমি তোমাকে বলবো। প্রথমেই যেটা জিজ্ঞেস করব সেটা হচ্ছে মেন্টাল হেলথ, এই যে বিষয়টা, এই বিষয়টা তোমার কাছে কি? দেখো, মানসিক স্বাস্থ্য, আমি খুব ছোট করে একটা উদাহরণস্বরূপ তোমাকে একটা কথা বলি। আমরা যদি আমাদের পেট খারাপ হলো, আমাদের হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, আমরা চট করে কোথায় যাই? ডাক্তারের কাছে, টু ফিক্স ইট। আমাদের শরীরের যে কোনো ট্রাবল হলে আমরা ফিক্স করতে ডাক্তারের কাছে চলে যাই। কিন্তু আমাদের মনটা, আমাদের ভেতরটা যখন দুঃখ পাচ্ছে, বিভিন্ন রকম ইমোশনাল ইমব্যালেন্স হচ্ছে, বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে, ডিপ্রেশন হচ্ছে, এগুলোকে আমরা ভাবি এটা আমরা ম্যানেজ করে নেবো। ও ঠিক আছে, আমরা বাড়িতে থাকবো, ওটা ঠিক আমরা ম্যানেজ করবো। বাট এটা ম্যানেজ হয় না। আমরা কোথাও না কোথাও গিয়ে আমাদের মধ্যে সেই স্টিগমাটা কাজ করে, আমি কি পাগল, আমি মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে যাব, আমি কি পাগল? না, এটা মানসিক স্বাস্থ্য মানে শুধুই যে পাগলামি বা আমি একটু অন্যদের থেকে আলাদা তাই জন্য আমি মেন্টাল হেলথের কাছে প্রফেশনালের কাছে যাব তা নয়। মেন্টাল হেলথ প্রফেশনাল তোমাকে গাইড করবে। মেন্টাল হেলথ প্রফেশনাল কখনোই তোমার হয়ে রাস্তাটা চলে দেবে না। মেন্টাল হেলথ প্রফেশনাল তোমাকে গাইড করবে যে তোমাকে কিভাবে যেতে হবে বা তোমার কাছে কি কি সম্ভাব্য রাস্তা আছে, তুমি কি কি পারো, তোমার ভেতরের স্ট্রেংথ, তোমার উইকনেস, তোমার অপরচুনিটি এবং তোমার থ্রেটস, এইটা মেন্টাল হেলথ প্রফেশনাল তোমাকে বোঝাতে সাহায্য করে। এবং আজকের ডেটে দাঁড়িয়ে 2026-এ মেন্টাল হেলথ নিয়ে কথা বলতে গেলে অনেকেই একটুখানি লজ্জা, একটু শেম, এই ধরনের ব্যাপারগুলো আসছে। তবে স্টিল আমি বলবো অনেকটা চেঞ্জেস এসছে বলেই তুমিও আমার কাছে এসছো, মনে করছো যে না কথা বলাটা দরকার এই বিষয়টা নিয়ে। আমিও এই প্রথাগতভাবে প্রফেশনে খুব বেশি দিন না হলেও কিন্তু আমি এই বিষয়টা নিয়ে কাজ করছি প্রায় 10 বছরের উপরে। তো আমি দেখেছি যে মানসিক স্বাস্থ্যটা কতটা এফেক্ট করে আমাদের ফিজিক্যাল হেলথের উপর। মনটা যদি আমার ভালো না থাকে, পরোক্ষভাবে আমার শরীরটাও ভালো থাকে। তো আমার কাছে একদম একে অপরের প্রতিপূরক। আমি বলবো যে ফিজিক্যাল ফিটনেস এবং মেন্টাল ফিটনেস পুরো একে অপরের পরিপূরক। একটা ভালো না থাকলে আর একটা ভালো থাকে। তোমার কাছে মানে এখনো অব্দি ধরো তোমার 10 বছরের এই অভিজ্ঞতাতে বা তোমার এই চেম্বার যতদিন হয়েছে, সেখানে কোন বয়সী মানুষদের তোমার সব থেকে বেশি তোমার কাছে এসছে, বা তোমার মনে হয় যে কোন বয়সী মানুষেরা সবচেয়ে বেশি এটাতে? দেখো, আমি দুটো এজ গ্রুপ বলবো। একটা তো বলবো বাচ্চাদের, চাইল্ডের, যেটা 6 to 12 ইয়ার্স এর মধ্যে, আর একটা বিয়ন্ড 12 ইয়ার্স, যেটা টিনেজ আমরা বলি। টিনেজদেরও মধ্যে এখন প্রচুর প্রবলেম দেখা দিচ্ছে। বিভিন্ন রকম ডিসওবিডিয়েন্ট একটা নেচার তাদের মধ্যে তৈরি হচ্ছে। মানবো না, আমি আমার অথরিটিকে মানবো না, আমার অথরিটি কি বলছে না বলছে আমি সেটাকে অবজেক্ট করব, যেটাকে আমরা জেনজি বলছি। আজকে ডেটে দাঁড়িয়ে জেনজি বলছি, বাট টিনেজ যে ফেজটা, এটা একটা সবসময় একটা খুব রেবেলিয়ান একটা ফেজ, যে সময় সবসময় একটা বিদ্রোহী মানসিকতা। তো আমি বলবো এই দুটো গ্রুপ। এবং 6 to 12 যে সময় ডেভেলপমেন্টাল স্টেজ প্রচন্ড ভাবে হাই থাকে, ফিজিক্যাল চেঞ্জেস এবং ব্রেন যে ডেভেলপমেন্টাল যে চেঞ্জেস সেটা প্রচন্ড ভাবে র্যাপিডলি হয়। তো এই দুটো গ্রুপের মানুষই আমার কাছে বেশি এসছে। অনেক বাচ্চার, আমার কাছে রিসেন্টলি এক ক্লায়েন্ট এসেছিল, বাচ্চাটি 6 বছর বয়স। সেই বাচ্চাটিকে মানে তার বাবা মা বলছে যে সেই বাচ্চাটি প্রচন্ড জেদ, বাচ্চাটা কথা শোনে না, ডিসওবিডিয়েন্ট। বাট যখন কাউন্সিলিং এর মাধ্যমে আমরা দেখলাম প্রবলেমটা বাচ্চার মধ্যে না, প্রবলেম বাবা মায়ের মধ্যে। বাবা মায়ের মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য বাচ্চা ভিকটিম হয়ে যাচ্ছে। বাবা মায়ের মতো বাচ্চাটাকে ভালোবাসতে চাইছে, বাচ্চার কি চাওয়া কি পাওয়া সেটাকে বাবা মা বদারই করছেন। বাবার মতো করে ভালোবাসছে, মা মায়ের মতো করে ভালোবাসছে, দুজনে সেম পেজেই নয়। ফলে বাচ্চাও ভীষণ ভাবে কনফিউজ। বাচ্চা যেটা দেখে সেটাই তো আলটিমেটলি শেখে। ওরাও ভীষণ ভাবে কনফিউজ যে কি করব, আমার কোনটা করা উচিত। এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং, এই যে দুজনের মধ্যে কমিউনিকেশনাল গ্যাপ, মানে আমি এখানে চাইল্ড সাইকোলজি ভেবে ইন্টারভেন করেছি, বাট দেখা গেল এটা রিলেশনশিপ
প্রবলেম। তো মেন্টাল হেলথ প্রত্যেকটা জায়গায় মানে কাউন্সিলিং এর প্রয়োজনীয়তা প্রত্যেকটা স্টেজে আছে, ইচ এন্ড এভরি স্টেজ। আর একটা প্রবলেম, যেমন একটা টিন আমার কাছে এসেছিল, তার প্রবলেম, সেও অনেক রকমের সমস্যা নিয়ে আমার কাছে আসে, রাত্রে ঘুম হচ্ছে না, অল দ্যাট, বিভিন্ন রকমের প্রবলেম। বাট আমি যখন দেখলাম, যখন ইন্টারভেন করলাম, দেখলাম যে তারও কোথাও না কোথাও একটা বাবা মাকে নিয়ে একটা খামতি রয়েছে। তার বাবা মা তাকে প্রপারলি ঠিকঠাক ভাবে তাকে সময় দেয় বা তাকে ঠিকঠাক ভাবে তার কথাটা, তার বলা কথাটা শোনেন। আমরা খুব ছোট ছোট বিষয়গুলো বাচ্চাদের ক্ষেত্রে মিস করে যাই, মানে খুব ছোট হয়তো, মানে ধরো তুমি বললে তোমার বাচ্চাকে যে দাদা তোর দাদা কিছু হবে না, তোর দ্বারা কিছু হবে না, তোর বেকার ভোগাস, এই কথাটা, এটা ছোট্ট কথা, আমরাও শুনেছি এই কথাটা, বাট আজকের জেনারেশনে এই কথাটা তার মাইন্ড, এটা বাচ্চার মাইন্ডে যে কিভাবে পারসিভ করবে উই নেভার নোস। তো আমার কাছে এই দুটো মানে দুটো গ্রুপের লোকজন বেশি এসছে, বাকিরা তবুও মোটামুটি কোপ আপ করে নিতে পারে, বাট এই দুটো গ্রুপ আমি দেখছি মানে খুব ডিফিকাল্ট হয়ে পড়ছে, খুব চ্যালেঞ্জিং ওদের পক্ষে কোপ আপ করাটা। কারণ বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, বাবা মা দুজনেই ওয়ার্কিং, বাবা মায়ের সাথে সেভাবে সময় কাটাতে পারে না, ইমোশন গুলো প্রপারলি রেগুলেট করতে পারে না, রাগ হচ্ছে কিন্তু দেখাতে পারছে না রাগ হচ্ছে, এবং খুব স্বাভাবিকভাবে সে অন্যভাবে বাইফার্কেট হচ্ছে, সেটা খুবই ডিফিকাল্ট। এই বিষয়গুলো নিয়ে যখন আমরা কথা বলতে যাই, অনেক ক্ষেত্রে অনেক নেগেটিভ কমেন্টসও আসে, অনেক রকম নেগেটিভ মানে অভিজ্ঞতাও আমার হয়েছে। যেমন অনেক জায়গায় যদি আমি বলতে চাই প্যারেন্টসদের, তখন অনেক জায়গায় অনেকে বলে আপনি কি বেশি জানেন, আমরা কি কিছুই বুঝি না, আমরা কি বুঝতে পারছি না যে কিভাবে আমাদের বাচ্চা মানুষ করতে। না, অ্যাকচুয়ালি আগের সময় মানে আমরা যেভাবে বড় হয়েছি আর আজকের জেনারেশনে যেভাবে বড় হচ্ছে, দুটো পুরো ডিফারেন্ট। বিকজ আমাদের সময় এই আমাদের খারাপ করার জন্য এই যন্ত্রটা ছিল না, এখন এই যন্ত্রটা চলে আসে, এবং এই যন্ত্রটা এনাফ একটা বাচ্চাকে খারাপ করার জন্য। এবং আমাদের সময় আমাদের দাদু ঠাকুমা, একটা জয়েন্ট ফ্যামিলির মধ্যে আমরা ছিলাম, আমাদের ইমোশন গুলো, আমার মা বকছে আমি দাদুর কাছে চলে গেলাম, বাবা বকছে আমি ঠাকুমার কাছে চলে গেলাম, এবং বেরিয়ে যেতাম, খেলতে বেরিয়ে যেতাম। তার ফলে কি আমার মধ্যে সেই ইমোশনের ওই বার্ডেনটা জমতো না। এখনকার বাচ্চাদের সেটা সেই জায়গাটাই নেই, সেই স্কোপটাই নেই, ইমোশনটা বের করারই স্কোপ নেই। তাহলে সেই বাচ্চাটা কি করবে, হবে ওভারওয়াশ হবে। মানে আমার যেটা মনে হয় যে আমাদের ছোটবেলায় যেটা হয়েছিল সেটা হচ্ছে কোথাও গিয়ে না এটা প্রকৃতিও একটা এফেক্ট করে, মানে নিশ্চয়ই। আমরা অনেক বেশি মাটির সাথে কানেক্টেড ছিলাম, একদমই আমরা তাই, কাদা মাটিতে খেলতাম, একদম একদম। আমরা আমাদের চারপাশে প্রচুর সেই সময় গ্রিনারি ছিল, হ্যাঁ, হ্যাঁ আমরা গাছ মানে প্রচুর ওরকম খেলা ছিল যে খেলাগুলো এখন নেই, একদম তাই। মানে বিলুপ্ত হয়ে গেছে। কিতকিত এখন কজন খেলে? হ্যাঁ, এবং এই খেলতে খেলতে আমরা টিম বিল্ডিং শিখতাম, হ্যাঁ আমরা শিখতাম যে কিভাবে একে অপরের প্রতি সহমর্মিতা দেখাতে হয়। এখনকার বাচ্চারা জানেই না সেটা, কি করে একজন পড়ে গেলে তাকে কি করে তুলতে হবে, এই এথিক্সটাই বাবা মারা শেখাতে পারছে না, বিকজ তাদের কাছেও সময় নেই, এবং একটা ভয়ঙ্কর একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে এই সময় বাচ্চারা যাচ্ছে। এবং এই যে কিউরিসিটি, আমাদের মধ্যেও ছোটবেলায় কিউরিসিটি ছিল, যখন নতুন ফোন এলো আমাদের সেই সময় 2008 বা হুম। 9, ঠিক আছে, আমাদের কিউরিসিটি হতো যে ওই যন্ত্রটা কি, কিন্তু আমাদের কখনো সাহস হতো না যে ওটা ধরে দেখি বা নিয়ে। কিন্তু এই সময়ের যে বাচ্চারা রয়েছে তাদের মধ্যে কিউরিসিটিটা আরো বেশি, মানে হ্যাঁ। ইনস্টাগ্রাম, মা কি করছে, হুম। ইনস্টাগ্রাম করছে, ফেসবুক করছে, হোয়াটসঅ্যাপ করছে, তাহলে আমাকেও করতে হবে। কিছু কিছু ঘটনা আমি সামনে থেকে দেখিয়েছি, মানে আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, এবং সেখানে নিয়ে বন্ধু বান্ধবদের মধ্যে আলোচনাও করেছি এই বিষয়টা। আমার বয়সী যারা, যে আমরা ছোটবেলায় এরকম ছিল না, কিরকম তারা হয়তো খুব বেশি হলে 14, 15, 12, 13 বছর বয়স, এরকম বয়স, ঠিক আছে, সেই বয়সে তারা হয়তো তাদের বয়সী ছেলে মেয়েরা নেই আশেপাশে, কারণ সবাই তো এখন সেপারেট, একদম, ঠিক আছে। নিউক্লিয়ার ফ্যামিলি। হ্যাঁ, আমাদের সময় যেটা ছিল, আমাদের বয়সীরা সব অনেকে ছিল, আমরা বিকেল হলেই খেলতে বেরিয়ে যেতাম, এবং খেলাধুলো এরকম ছিল না কোনটা ছেলেদের খেলা কোনটা মেয়েদের মেয়েদের খেলা, খেলা। আমরা সবই খেলতাম। এই সময় যেটা হয়েছে, এই বাচ্চাগুলো যারা বাবা মার সাথে আড্ডা দিচ্ছে, বাবা মা তাদের বয়সী যে বন্ধু বান্ধব তারা এসে আড্ডা দিচ্ছে, ফ্যামিলি গেট টুগেদারে যাচ্ছে, এবং তারা দেখছে যে সব বড় বড় দাদা দিদিরা এরকম এরকম করছে। তো আমাকে ওখানে পার্টিসিপেট করতে হলে আমাকেও কিছু একটা এমন কিছু করতে হবে যেটাতে মনে হবে যে আমরা তাদের কাছাকাছি। সেইখান থেকে দাঁড়িয়ে কেউ কেউ এরকম কিছু করছে যেটা এফেক্টেড হচ্ছে, ঠিক আছে। এই বিষয়টা কিন্তু আমার মনে হয় যে, মানে আমার এটা মনে হয়। হ্যাঁ, মানে দেখো, বাচ্চাদের একটা জেনারেল, আমি যদি বাচ্চাদের কথাই বলি, যে বাচ্চাদের একটা জেনারেল নেচার থাকে অ্যাটেনশন সিক, মানে ওরা সবসময় এমন কিছু একটা করে ওরা চেষ্টা করে যে আমাকে অ্যাটেনশন দিন, আমি পুরো অ্যাটেনশনটা পাবো, বিকজ ওরা অ্যাটেনশন পায় না, আজকের দিনে বাচ্চা অ্যাটেনশন পায় না, সেই পুরো অ্যাটেনশন, মানে আমারই বাড়িতে 2 বছরের বাচ্চা রয়েছে, আমি এবং আমার হাজবেন্ড যদি আমরা পাশাপাশি বসে
বসে থাকি এবং দুজনেই ফোন দেখি, মানে যদিও এটা খুব অন্যায়, তাও আমি বলছি কোনোদিনও বাই চান্স যদি হয় এরকম হয়ে যায় যে আমরা দেখছি ওর সঙ্গে সঙ্গে এমন একটা কিছু করলো যেটা মানে আপাত দৃষ্টিতে মনে হয় এটা কেন করছে, জাস্ট বিকজ আমি জানি, আমি সাবজেক্টটা বুঝি, চাইল্ড ব্রেন নিয়ে কাজ করেছি, আমি বুঝতে পারি যে না ও অ্যাটেনশন চাইছে। বাট বাবা মারা যারা জানে না তারা কি বলবে, তারা বকবে, ধমক দেবে, ও কি করবে, ও বলো, ও ভাববে মানে অ্যাজ এ চাইল্ড হিসেবে তুমি ভাবো, ও ভাববে যেটা আমি করলাম সেটা অ্যাপ্রোপ্রিয়েট না, এর থেকেও বড় কিছু আমাকে করতে হবে ওদেরকে অ্যাটেনশন, ওদের অ্যাটেনশনটা পাওয়ার জন্য। এবং যেটা বলছো যে তুমি ইনস্টাগ্রাম চালানো, মানে মা দেখছে ইনস্টাগ্রাম করছে, বাচ্চাকেও দেখতে হবে। যে কোনো জিনিস যত বেশি অ্যাভেলেবেল হয়ে যায়, যত বেশি হাতের কাছে চলে আসে, সেটার মিসইউজ চালু হয়ে যায়। যেমন ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়া বা আজকের দিনে যে পুরো ব্যাপার, সেই ব্যাপারটা যেমন ভালো তেমন খারাপ। আমরা ডেভেলপ ব্রেন, আমরা বুঝি কতটুকু আমাদের ব্যবহার করা উচিত, কতটুকু ব্যবহার করা উচিত না। বাচ্চা তো এটা বোঝেই, বাচ্চাটা বোঝেই না। তো সেক্ষেত্রে আমি যদি সাজেশন চাও, আমি একটা জিনিস সাজেস্ট করতে পারি যে এখন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় বিলো এজদের জন্য আলাদা অ্যাকাউন্টস এর অপশন চলে এসেছে। ইনস্টাগ্রামেও টিন এজদের জন্য বা চাইল্ডদের জন্য আলাদা অ্যাকাউন্টের ব্যাপার চলে এসেছে। সেখানে শুধু ওদের কন্টেন্টই আসবে, বড়দের কন্টেন্ট ওদের কাছে আসবে না। এতে অলরেডি আছে, ইউটিউবে অলরেডি আছে ইউটিউব কিডস বলে, সেখানে শুধু বাচ্চাদের কন্টেন্ট আসবে এবং ইউ ক্যান মনিটর দ্যাট। তুমি মনিটর করতে পারবে তোমার বাচ্চা কি দেখছে না দেখছে না। নেটফ্লিক্সেও তুমি মনিটর করতে পারো। তো আমার মনে হয় বাবা মায়েদের এই জিনিসগুলো জানা, এবং দেখো এইগুলো তো তুমি সবাই সব জানতে পারবে, এগুলোর জন্য তোমাকে কোথাও না কোথাও গাইডেন্স নিতে হবে। এখন বাবা মায়েদের সমস্যা হচ্ছে বাবা মায়েরা গাইডেন্সই নিতে চায় না। তারা ভাবে যে সেই পুরোনো মেথডে বাচ্চা মানুষ করলেই বোধহয় চলে যায়। বাট না, যুগ পাল্টেছে, সময় পাল্টেছে, সময়ের সাথে সাথে আমাকে অভিযোজিত হতেই হয়। ডারউইন বলে গেছে অভিযোজিত হতে হবে, না হলে আমি কোথাও না কোথাও গিয়ে হারিয়ে যাই। তো এটাই বলবো। এইবার ধরো এই যে বাবা মানে বাচ্চাদের বিষয়টা তো আমরা জানি, এবার ধরো বাবা মারও যে এটা বিষয়, আমি সবসময় দেখি ট্রেনে বাসে চলতে গিয়ে যে বাচ্চা একটু কান্নাকাটি করছে, তাকে মোবাইলটা দিয়ে, ঠিক আছে, খেতে চাইছে না, মোবাইলটা দিয়ে, এই বিষয়টা তো বাবা মা কন্ট্রোল করতে হ্যাঁ, হবে। ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে। দেখো ব্যাপারটা হচ্ছে মানুষের ধৈর্য। এখন মানুষের মধ্যে ধৈর্যটা প্রচন্ড কমে গেছে। আমরাও কান্নাকাটি করতাম, আমাদের সময় মায়েদের কাছে সেই অপশনটাই ছিল, খেলো খেলো না খেলো না খেলো যা চল। এখন আর বাবা মায়ের কাছে সেই ধৈর্যটা নেই, কাজের প্রেশার, এবং দেখছে যে খুব ইজিলি এর বাচ্চাকে বসিয়ে রাখে। কিন্তু এটার যে কতটা বড় এফেক্ট বাচ্চার ব্রেনে পড়ছে, বিকজ আমি বলবো 0 to 3 years এর মধ্যে যদি আমি বলি, 0 to 3 years এর বাচ্চা একদমই গ্রোয়িং স্টেজ। অত হাই ইমেজিন গ্রাফিক্স, অত হাই, মানে খুব চর্চিত একটা কার্টুন যেটা বাচ্চারা খুব দেখে, সেটা হচ্ছে কোকোমেলন। কোকোমেলনের কার্টুনে এত হাই গ্রাফিক্স এবং এত কালার, বাচ্চা ওই সাধারণত ওইটা দেখে খুব অ্যামেজ নেয়, বিকজ ডোপামিন সিক্রেশন হয়। কিন্তু এই যে ন্যাচারালি ডোপামিন কিভাবে সিক্রেশন করা যায় সেটাই বাচ্চারা শিখতে পারে, এবং এটা ইনস্ট্যান্ট একটা ওদের ব্রেনটাকে শান্ত করে দেয়, ইনস্ট্যান্ট সেটা। কিন্তু এটার একটা বড় প্রভাব বাচ্চাদের উপর পড়বে। বাচ্চারা কখনোই আর সাধারণভাবে আনন্দটা নিতে পারে, মানে যেটা ধরো তুমি লুডো খেলে, একটা লুডো খেলছো, লুডোটা খেলতে শেষ হতে জিততে তোমার সময় মিনিমাম আধা ঘন্টা সময় লাগবে, সেই আধা ঘন্টা তোমার ধৈর্যটাকে ধরে রাখতে হবে। এই ধৈর্যটা আজকালকার জেনারেশন বাচ্চাদের মধ্যে থাকবে, জাস্ট বিকজ অফ ওই যে আমি শর্ট টার্ম মানে এন্টারটেনমেন্টটা আমি এতটা ইজিলি অ্যাভেলেবেল করে দিচ্ছি, এতটা ইজি। রিলস আমরা যে বাচ্চারা শর্টস এখন দেখি, বাচ্চারা দেখে সঙ্গে সঙ্গে সরিয়ে দিচ্ছে। তার মানে কি আমার ব্রেনটা একটা জায়গায় কনসেন্ট্রেটই করতে পারছে না। বইও তো পড়তে পারবে না, পারবে না, কারণ আমাকে বইটা পড়তে গেলে আমাকে 10টা লাইন পড়তে হবে, মাথা কনসেন্ট্রেশনটা ওখানে দিতে হবে, বিকজ রিলস আমার মাথার সেই কনসেন্ট্রেশন পাওয়ারটাকেই নষ্ট করে দিচ্ছে। আমি কনসেন্ট্রেটই করতে পারি। বাবা মা সেই মুহূর্তে একটা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা ইনস্ট্যান্ট বাচ্চাটাকে চুপ করানোর জন্য দিয়ে দিচ্ছে, বাট এটার একটা ভয়ঙ্কর প্রভাব অনেক বাবা মারা পাচ্ছে। এবং খুব সম্প্রতি একটা যেটা বইটা বেরিয়েছিল, বইটার নামটা আমার মনে পড়ছে না, যেখানে ওই মোবাইল অ্যাডিকশন নিয়ে ছিল, শুভশ্রী গাঙ্গুলি, রাজ চক্রবর্তী, ভয়ঙ্কর বই এবং খুব ট্রু বইটা। সেখানে বাচ্চাটা হ্যালুসিনেট করছিল, এবং এটা যখন বাচ্চা একটা মানে হয়তো যারা দেখাচ্ছে তারা এখন বুঝতে পারবে, আজকাল বুঝতে পারবে না, বাট এটার এফেক্ট সাংঘাতিক ভাবে। মানে আমি নিজে হাতে আমার বাচ্চাকে যদি ক্ষতি করার হয়, সেটা আমি বলবো যে ফোন দেখিয়ে খাওয়ানো। এবং খাওয়ানোর ক্ষেত্রে আমি বলবো, বাচ্চা যখন ফোন দেখে খাচ্ছে, সেক্ষেত্রে বাচ্চা যখন খাচ্ছে, বাচ্চা কিছু টেস্ট বুঝছে, বিকজ টেস্ট ব্রেন পুরো অ্যাসোসিয়েটেড। আমি একটা খাবার খাচ্ছি, আমি গিলছি, আমি মুখে নাড়াচ্ছি, আমার টেস্ট বার গুলো অ্যাক্টিভ হচ্ছে এবং আমার ব্রেন সিগন্যাল হচ্ছে, যার ফলে সালাইভেশন হচ্ছে। এটা তো পুরো ইন্টারকানেক্টেড
রিলেটেড একটা সায়েন্স, এই সায়েন্সটা বাচ্চা তো কিছুই করছে, বাচ্চা তো খালি ঢুকাচ্ছে আর গিলছে, নিচ্ছে আর গিলছে, বাচ্চা কিচ্ছু বুঝছে না টেস্ট সম্বন্ধে। এই জন্য বাচ্চার নিজে খাওয়ার যেটা প্রবৃত্তিটা অনেক দেরিতে সে হয়, এবং খাওয়ার কোনটা ভালো, কোনটা কতটা খেতে হবে, কতটা খেতে হবে, এটা বোঝেও না। এবং এই যে দুটো জিনিস হয়, সেটা হচ্ছে অনেক বাবা মা রয়েছে খুব অল্প বয়সে এখনকার বাচ্চারা কথা শিখে যায় এবং খুব চটপট কথা বলে, অনেক রকম কথা বলে, যে কথাগুলো হয়তো বড়রাও বলে না। এবং অনেক বাবা মা না সেটাতে মজাও নেয়, দেখ আমার বাচ্চা কি চটপট কথা বলে, ঠিক আছে, হয়তো অনেক সিনিয়র কেউ, ঠিক আছে, তাকে হয়তো এমন একটা কথা বলে দিল যেটা অপ্রস্তুতে পড়ে গেল, মানে ওই সিচুয়েশন, কিন্তু সেটাতে বাবা মা আবার উৎসাহ দিয়ে বলছে আমার ছেলে মেয়েটা কত বা ছেলেটা কত চটপট কথা বলে, এই বলে ওই বলে, ঠিক আছে, এটা একটা দিক। আরেকটা দিক আমার যেটা মনে হয়, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, ঠিক আছে, সেটা হচ্ছে এখনকার বাচ্চাদেরকে একটু বুদ্ধি কম, মানে আমরা যেমন চারিদিক দেখি, হ্যাঁ, একদম ঠিক আছে, একদম তাই। ওরা একটু দেখো, কম দেখে। এক্সপোজার যত বেশি, তোমার ব্রেনের ডাইনামিক যেটা থাকে, ব্রেনটা যে ডাইনামিক হবে, মানে একটা দিক এই অ্যাঙ্গেল বিভিন্ন অ্যাঙ্গেলে যে আমি চিন্তা করবো, সেই ডাইনামিক ব্যাপারটা কম। তুমি যেমন বলছো কিছু বাচ্চা যাদের এক্সপোজার কম, তারা অবশ্যই বুদ্ধি কম। আমি বলবো যারা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে বড় হচ্ছে, অবশ্যই তাদের এক্সপোজার কম এবং তাদের বুদ্ধি কম। কিন্তু যারা এরকম অনেক বাচ্চারাই আছে যারা প্রচুর প্রচুর এক্সপোজার করছে এখনো, মানে এই সমাজেও দাঁড়িয়েও বাবা মারা সবাই এরকম নয় না, অনেক বাবা মারা চেষ্টা করছে তাদেরকে এক্সপোজার দেওয়ানো, বিভিন্ন রকম খেলার মধ্যে দেওয়া, বিভিন্ন রকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে দেওয়া, সেটা চেষ্টা করছে। তো সেক্ষেত্রে বাচ্চারা অনেক বেশি আমাদের জেনারেশনের থেকেও বেশি এগিয়ে যাবে মনে হয়, যদি প্রপারলি ঠিকঠাক ভাবে পজিটিভিটি গুলো নিতে পারে। এখনের মানে রিসোর্সে, আমার এই সময় দাঁড়িয়ে এই সমাজের রিসোর্সের যা রিসোর্স আছে সেইগুলো যদি আমি পজিটিভ ভাবে নিতে পারি, আমি বলবো আমাদের সময়ের থেকে আজকের জেনারেশনের বাচ্চারা অনেক বেশি এগোবে। ফার্স্ট। সেকেন্ডলি, তুমি যেটা বলছো যে চটপট কথা বলার যে ব্যাপারটা, দেখো বাচ্চা কথা বলে, মানে বাচ্চা হচ্ছে না একদম মাটির গোলা, যা শেখাবে তাই শিখবে, যা বলবে তাই বলবে, যা শুনবে তাই বলবে। তো সামহাউ বাচ্চা কোথাও না কোথাও দেখেছে যে বাবা মাও কোথাও না কোথাও তার বড়দের ডিসরেসপেক্ট করেছে এবং এই ধরনের কথা তারা বলেছে। এবং যখন বাচ্চা সবসময় একটা বাউন্ডারি চেক করে, একটা কথা বলে দিল, ও দেখে নিল যে বাবা মা কিছু বলছে না বা আমাকে কেউ বড়রা কেউ কিছু শাসন করছে না, ও বুঝলো এটা আমার বাউন্ডারির মধ্যেই আছে, এখানে বাচ্চার সত্যিই কোনো দোষ থাকে না, দোষটা থাকে তাকে যে বাউন্ডারি শেখাচ্ছে। এই জন্য আমরা আগেও বলেছি, এখনো বলি, আগেকার দিনের বাবা মারা বলতো বাচ্চা খারাপ হলে তার দোষ একমাত্র বাবা মা। আমি আজকের ডেটেও বলবো, বাচ্চা যদি খারাপ হয়, বাচ্চার যদি কোনো রকম কোনো সোশ্যাল ইস্যু, কোনো রকম কোনো সমস্যা থাকে, মানে মানসিক আমি বলতে চাইছি না, চারিত্রিক কোনো সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রে বাবা মায়ের অনেকটা মানে দায় তাকে নিতে হবে। এবার আমি আরেকটু মানে এই বাচ্চাদের থেকে আরেকটু বয়স যারা হ্যাঁ। 11-12 বা কলেজে উঠছে, ঠিক আছে, তাদের দিকে আসে। এই যে বয়সের ছেলে মেয়েরা, রিসেন্ট আমি একটা খবর দেখলাম, রিসেন্ট আমি নাম নিচ্ছি না, সেটা হচ্ছে বাড়িতে কিছু হয়েছে, সেই মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে, এরকম অহরহ ঘটনা আমাদের শোনা যায়, ঠিক আছে, তো এটা কেন হচ্ছে? দেখো, এটা কেন হচ্ছে বলতে, আমাদের ব্যাপার ছিল ওই যে বললাম সবকিছুই না সবকিছুর সঙ্গে কানেক্টেড, আমরা সব এতটা ইজিলি অ্যাভেলেবেল হয়ে গেছে আজকের দিনে যখন আমরা ধরো দুটো ভাই, তিনটে ভাই, চার পাঁচ ভাই বোন ছিলাম, আমাদের কাছে যে সম্পদটা ছিল, বাবা মায়ের ভালোবাসা ছিল, বাবা মা একটা জিনিস আনলে সেটা আমরা দেখতাম যে বাবা মা কষ্ট করে একটা জিনিস আনছে, সেটাকে আমাদের 5 ভাগ করে নিতাম। আজকের দিনে ব্যাপারটা পুরো অবসলিউট হয়ে গেছে, আজকের দিনে এটা নেই, বাবা মা যা আনছে সেটাই। বাবা মা যদি আজকে আমাকে 10 কেজি, মানে একটা কথা বলি, 10 কেজি সমান ভালোবাসা দেয়, সেটাই আমি মনে করবো এটা আমার প্রাপ্য। আমি একবারও ভাববো না বাবা কতটা পরিশ্রম করে 10 কেজি ভালোবাসা আমাকে দিচ্ছে, একটা এক্সাম্পল আমি দিচ্ছি। তো বাবা মায়ের কাছ থেকে বাচ্চার এক্সপেকটেশন এতটা বেড়ে গেছে যে সেখানে যখন বাবা মা একটু কিছু মানে তথাকথিত রাস্তার থেকে একটু কিছু আলাদা বলে, তখনই বাচ্চা মনে করছে যে এটা কিছু একটা গন্ডগোল, আমার জন্য এরা কেউ ভালোবাসে না বা আমাকে কেউ ভাবে না, আমাকে ওরা ভালোবাসছে না। সব থেকে বড় ব্যাপার, বাবা মায়ের সঙ্গে বাচ্চার যে কমিউনিকেশনটা, আজকে আমার একটা খুব মন খারাপ হলো, আমি আমার মাকে গিয়ে বলবো বা আমি আমার বাবাকে গিয়ে বলবো এই রাস্তাটা খোলা রাখতে হবে। আমার মা আজকে আমাকে বকলো, আমি আমার মাকে বললাম আমার কিন্তু আজ দুঃখ হয়েছে, মাকেও সেই রাস্তাটা খোলা রাখতে হবে। মা এসে বলে আমি আজকে আমার বলাটা উচিত হয়নি, বা তুই এটা কেন করেছিস, বা ভুল বোঝাবুঝি হয়েছে। এই যে কমিউনিকেশন রাস্তাটা, এই কমিউনিকেশনটা থাকে না, সব বাড়িতেই কমিউনিকেশনটা থাকে। তো খুব এক্সাম্পল আমি বলছি, আমার পাশের বাড়িতেই হচ্ছে যে একটা ছোট বাচ্চা বা হয়তো 12 বছরের ঊর্ধ্বেই হবে, তাকে পড়তে বসানি, বাবা মা চিৎকার করছে, মানে বাবা চিৎকার করছে, মা চিৎকার করছে, বাবা মায়ের মধ্যে ঝামেলা লেগে গেছে, বাচ্চা কিন্তু ঢিঠ,
আমি বসবো না, আমি বসবো না। প্রাথমিক দৃষ্টিতে দেখলে আমার বাচ্চাকেই মনে হবে যে কি ধ্যাতলা বাচ্চা রে বাবা, কিন্তু ধ্যাতলা বাচ্চা না। ওই যে কমিউনিকেশনটা, এখন তোর ভালো লাগছে না, ঠিক আছে তুই পরে একটুখানি পরে বস। এই যে কমিউনিকেশনটা, আজকে আমি পারছি না, আমি তোকে নেক্সট দিন এনে দেবো, এই কমিউনিকেশনের রাস্তাটা বন্ধ হয়ে গেছে। বা যতই ভালোবাসা দিক না কেন, কিন্তু একে অপরের অসময়, খারাপ সময় কিভাবে একে অপরের সাথে একটা টিম হয়ে থাকতে হয়, সেই সেই আন্ডারস্ট্যান্ডিংটা একদমই নেই আজকের বাচ্চাদের মধ্যে। আন্ডারস্ট্যান্ডিং মানে ইনপুটটা যেটা দিচ্ছে বাবা মা, সেটা 100 দিচ্ছে, বাট মাইনাসে রান করছে, বোঝাতে পারছে না আমি তোমার জন্য ভালো করছি, তুমি বুঝছোই না আমার তোমার ভালো হচ্ছে, তাহলে আমি তোমার জন্য ভালো করে তুমি কি লাভ? তোমাকে আমি পজিটিভ দিকে যাচ্ছি, কিন্তু আমি মাইনাস হয়ে তোমাকে ইনপুট দিচ্ছি, কিন্তু প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে, আমার পুরো এফোর্টটাই মাইনাস হয়ে যাচ্ছে। তো প্যারেন্টিংটা একটা বড়, মানে আমি কাজ করতে বুঝেছি প্যারেন্টিং একটা বড় হিউজ জিনিস, যেটার রুটটাই হচ্ছে মানে আমার ভালো থাকা মন্দ থাকার রুট কজটাই ওর মধ্যে ঢুকে রয়েছে। এটা মানে রুট কজ আমি বলবো, মানে আমার আপব্রিঙ্গিং, আমার মোরাল, আমার ভ্যালুজ, আমার এথিক্স, সবকিছু আমার বাড়ি, স্কুল, বন্ধু বান্ধব, এগুলোর থেকে কিন্তু আমার তৈরি। আমরা তো তাই সেখান থেকেই শিখি, আমাদের প্রাথমিক স্কুলটা তো বাড়ি, মা বাবা। তো সেই জায়গাটা যদি নড়বড়ে হয়, তাহলে বাচ্চার পক্ষে কখনই একটা সমাজে গিয়ে সঠিকভাবে প্রতিষ্ঠিত হওয়াটা কঠিন। আজ থেকে মানে অনেকেই যুক্তিটা দেয় যে আজ থেকে 15 বছর আগে বা 10 বছর আগে, বা মানে আমি বলছি যে আগের যে জেনারেশন, মা বাবাদের যে জেনারেশন বা আমাদের যে জেনারেশন, আমরাও ছোটবেলায় প্রচুর মার খেয়েছি। হ্যাঁ হ্যাঁ একদম। ঠিক আছে, আমরা মার খেয়েছি, আমাদেরও ওরকম হতো যে আমাদের নিয়েও বা আমার মধ্যে ঝামেলা হতো, কিন্তু আমাদের মধ্যে একটা ভয় ছিল যে না ঠিক আছে পড়ছি না, নাটকটা করি অন্তত, তাহলে বিকেলে খেলতে যেতে পারবো। এক্স্যাক্টলি ঠিক আছে। এক্স্যাক্টলি, বিকজ তোমাদের অ্যাকশনের পেছনে পেছনে একটা রিওয়ার্ডের অপশন থাকতো, যে আমি যদি এটা করে নিই আমি এই রিওয়ার্ডটা পাবো। আজকে আজকে কোথায়, আজকে রিওয়ার্ড কোথায়? ভিডিও গেম। আজকে রিওয়ার্ড তো এটা তুমি বললেও পাবো, না বললেও পাবো, কি করবে তুমি? তো একটা যে একটা মানে স্টাবার্ননেস, একটা বাচ্চার মধ্যে স্টাবার্ননেস, একটা বাচ্চা আজকে একটা অদ্ভুত একটা মানে, আমি ভীষণ ভাবে স্পিরিচুয়াল, আমি ভীষণ মানি ভগবত গীতা, আমি ভীষণ মানি, আমি কুরুক্ষেত্র যুদ্ধের সেই বাণী ভগবান শ্রীকৃষ্ণের বাণী। তো কৃষ্ণের একটা বাণী আমি শুনছিলাম, বলছিল কোনো বাচ্চাই জন্ম থেকে ভালো বা খারাপ হয় না, আমরা যারা গুরুজনের সুশিক্ষা বা কুশিক্ষায় বাচ্চা, কেউ হয়তো দুর্যোধন হচ্ছে, কেউ হয়তো আবার হচ্ছে অর্জুন হচ্ছে, সেটা ডিপেন্ড করে। ওই যে বললাম যে আমাদের সময় একটা রিওয়ার্ড থাকে, এটা না করলে এটা হবে, এটা যদি করে নি তাহলে আমি এটা পাবো, একটা রিওয়ার্ড সিস্টেম থাকে। আজকে কোথায় রিওয়ার্ড সিস্টেম? আজকে কোথাও রিওয়ার্ড, ও সকালেও খেলতে যেতে দেবে না, বিকেলেও খেলতে দেবে না, পড়বই না, আমি যাবোই। অপেক্ষাটা ছিল যে আজকের বিকেল হয়ে, মানে যদি আমি না যেতে পারি তাহলে আবার সেই পরের দিন বিকেল, মাঝখানে এতগুলো ঘন্টা আমাকে আর ওয়েট এখন করতে হচ্ছে ঠিক আছে এখন পাচ্ছি না মোবাইল, একটু অপেক্ষা করে যাই, আবার কিছুক্ষণ পর পেয়ে যাই। এত ইজিলি অ্যাভেলেবেল, এতটা ইজিলি, আর সবসময় বাবা মায়ের পক্ষে সম্ভব নয় যে একদম হাতে ধরে তার পেছন পেছন দাঁড়িয়ে থাকবে, সেটা সম্ভব না, এটা সম্ভবই না। তো প্রথমত তো বাচ্চাকে নিজের স্ট্রেংথ, নিজের উইকনেস বাচ্চাকে বোঝাতে। বাচ্চা মানে আমি টিনস, বড় বাচ্চার কথাও আমি বলছি, যে তোমার কি স্ট্রেংথ। আমি তোমাকে যদি কেউ একটা বুলি করে, তার মানে কি তোমাকে পড়ে যেতে হবে? কেন, কি যায় আসে আমার? প্রথমত আমাকে নন রিয়াক্টিভ হতে হবে। একটা জলকে ঝাঁকালে যা হবে, একটা কোল্ড ড্রিঙ্কস কে ঝাঁকালে কি তাই হবে? বাস্ট হবে কোল্ড ড্রিঙ্কস। জল কি হবে? আমাকে নন রিয়াক্টিভ হতে হবে। এই যে ছোট ছোট বিষয়গুলো যখন আমি ঢুকাবো, তখন বাচ্চা অটোমেটিক, আমরা তো ছোটবেলাতে যদি কেউ আমাদেরকে রাস্তায় কেউ খচাতো বা কেউ যদি আমাদেরকে বুলি করতো, আমরা কি ছোটবেলায় বুলি হয়নি? বহু হয়েছি তো। কেউ মোটা, কেউ কালো, কেউ রোগা, কেউ লম্বা, এরম বলতোই। আমরা কি সুইসাইড করিনি, বিকজ আমরা জানতাম আমাদের স্ট্রেংথ কি। কোথাও না কোথাও আমাদেরকে সেই পজিটিভিটি দেওয়ার জায়গাটা কোথাও না কোথাও ছিল। আজকের বাচ্চাদের সেই পজিটিভিটি জায়গাটা নেই। রিসেন্টলি জয়পুরে সম্ভবত একটা ঘটনা, যে স্কুলে গেছে বাচ্চাটা, তার বন্ধু বান্ধব এত তাকে নাকি বুলি করেছে, সে স্কুল থেকে ঝাঁপ মেরেছে। আমি বলবো স্কুল বা পিয়ার গ্রুপ দোষের থেকেও আমি বলবো বাবা মায়ের দোষ যথেষ্ট ছিল। একটা 10 বছর 9 বছরের বাচ্চার মধ্যে এত দুর্বলতা কেন থাকবে যে সে কোনো ক্রিটিসিজমকে নিতে পারবে না? সমাজ তো ভয়ঙ্কর, তোমাকে তো ক্রিটিসিজম নিতেই হবে, সেই জন্য তোমাকে তৈরি হতে হবে। আমরা তো খেলতে গিয়ে মারপিটও করেছি, মুখ ফেটে গেছে, মাথা ফেটে গেছে, হয়েছে, বাড়িতে এসে বলিও নি, চুপ করে। কিন্তু তুমি কি চেয়েছো যে তোমার পাশের বন্ধুটার এমন কিছু কোনো ক্ষতি হয়ে যাক যাতে সে আর কোনোদিন উঠে দাঁড়াতে না পারে? কিন্তু আজকের জেনারেশনে সেই অ্যাগ্রেশন। যদিও আমি বলবো যে
আমাদের সময় আর এখনকার মধ্যে একটা পপুলেশনটাও একটা ম্যাটার করে। আজকে যদি একটা 4 ফুট জায়গার মধ্যে 15 জন থাকতো, জমিটা যেটা চার থাকে বিঘে। তার মধ্যে ধরো এখন 100 জন থাকছে, ফ্ল্যাট সিস্টেম। তাহলে আমার মানে তুমি ভাবো না, মানে আমার জমির, আমার যদি বলি যে আমার রিসোর্স, সেখানে তো প্রচন্ড রেস, ইঁদুর দৌড় যেটাকে বলে, প্রচন্ড রেস। এ ওকে মারছে, ওকে খাচ্ছে, ওকে। এবং এটা 15 জনের মধ্যে আগে হয়তো কিছু না হোক অন্তত দেখা সাক্ষাৎ ছিল, কথাবার্তা ছিল, একটা সময় তারা একসাথে হয়ে আড্ডা দিত। এখন শুধু এখন ওই 100 জনের মধ্যে সবাই মানে সেপারেট, সবাই সবাই সেপারেট, সবাই আলাদা, সবার মধ্যে কোনো ভ্যালু। একটা বাচ্চা প্রথম দিকেই দেখছে একা একা, আমি খাবো, আমি পড়বো, আমি ঘুরবো, আমি থাকবো, সব আমি নেবো, সবটা আমার। ভাগ করতেই শিখছে না, ভাগটাই শিখছে না। পাওয়া যায় না, না পাওয়ার যে কতটা কষ্ট, না পাওয়ার যে কতটা দুঃখ, সেটাই শেখে না। তো আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের, আমি বলবো যে যতটাই, মানে আমি যদি একটু বড়দেরও কথা, রিলেশনশিপেও আমি বলি, এই যে কমিউনিকেশনের যে এতটা অভাব, কমিউনিকেশন, তুমি একরকম কথা বলছো, আমি এই যে কমিউনিকেশন, সেটাও কোনো না কোনো তার চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যেই লুকিয়ে রয়েছে। কোথাও না কোথাও তার ছোটবেলায় কোনো রকম কোনো ট্রমা, কোনো পাস্ট কিছু সিচুয়েশনের মধ্যেই সেটা লুকিয়ে রয়েছে। রিলেশনশিপে এখন আরো বেশি করে যেটা হয় সেটা হচ্ছে ফেসবুকে দিয়ে দিলাম রিলেশনশিপ, ঠিক আছে, একসাথে ছবি তোলা, দেখানো, ঠিক আছে, মানে কিছু ক্ষেত্রে হয়ে যায় কি যে ও দিচ্ছে আমাকেও দিতে হবে, ওর বয়ফ্রেন্ড করছে তুমি কেন করছো না, ওর গার্লফ্রেন্ড করছে তুমি কেন করছো, ঠিক আছে, মানে এই যে বিষয়টা। এইটা ওই যে বললাম যে এখন এটাকে বলা হয় যে ফোমো, মানে ফিয়ার অফ মিসিং আউট। মানে এটা সাংঘাতিক ভাবে, তুমি প্রত্যেকদিন রাত্রে স্ক্রোল করছো, দেখছো তুমি ছাড়া বাকি সবাই ভীষণ ভাবে হ্যাপি হ্যাঁ। উইথ হার গার্লফ্রেন্ড বা উইথ হিজ বয়ফ্রেন্ড, মানে একদম ভীষণ হ্যাপি। আমি খালি দুঃখে রয়েছি, আমার জীবনটাই দুর্বিষহ হয়ে যাচ্ছে। মানুষ এই যে বললাম ভালো থাকার একটা প্রতিযোগিতায় দৌড়াচ্ছে, কে কতটা ভালো আছে কেউ জাজ করছে না। কিন্তু তুমি ফটোর পেছনে যে কি হিস্ট্রি রয়েছে কেউ জানে না, বাট ওই যে ফটো তুলে দিতে হবে, এটা একটা ট্রেন্ড। এখন ট্রেন্ডে গা ভাসাবে কি তুমি নিজের থেকে ভালো থাকবে, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। এবং আমি মনে করি আমার পার্টনারের সঙ্গে আমার যা আন্ডারস্ট্যান্ডিং, সেটাই সব থেকে বড়। আমার পার্টনারকে আমি যেটা মানে ভালোবাসবো, সেটা আমি 5 জনের মধ্যে দেখাবো কি দেখাবো না, সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আমি সেখানে কাউকে কোনো কৈফিয়ত দেবো। এইবার প্রশ্ন হলো, পার্টনার যদি চায় সেটা লোকালি, তাহলে সেটা কথা বলা উচিত। স্বীকৃতিটা তুমি কার চাও, আমার চাও নাকি 5 জনের চাও? তুমি স্বীকৃতিটা কার চাইছো? ভালো, আমি তোমাকে ভালোবাসছি সেটার সাক্ষী হিসাবে এত লোককে জানানোর তো সত্যি কোনো প্রয়োজন নেই। তো এটা ওই যে মানে ভীষণ ভাবে ম্যান টু ম্যান ভ্যারি করে। এবং আমি এটা দেখেছি সেই সব মানুষদের মধ্যে এটা বেশি দেখা যায় যাদের মধ্যে অনেক কিছু না পাওয়ার একটা কষ্ট আছে। মানে আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি, ধরো সে হয়তো অনেক কিছু ভালো কিছুর থেকে বঞ্চিত, সে তার ভেতরটা হয়তো সত্যি সত্যি ভীষণ ফাঁকা, এবং সে জাহির করছে আমি খুব ভালো আছি, বাট অ্যাকচুয়ালি সে ভালো। যে অ্যাকচুয়ালি মন থেকে ভালো হবে, তার দরকার পড়ে না ফেসবুকে আমার হাজবেন্ড আমাকে বা আমার পার্টনার আমাকে শাড়ির কুচি ধরে দিচ্ছে, না পায়ে নেল পালিশ পরিয়ে দিচ্ছে, না আমার চুল আসতে দিচ্ছে, এগুলো বলার সত্যি কোনো দরকার পড়ে না। দুটো বিষয় কাজ করে, মানে আমার মধ্যে এটা দুটো বিষয় পার্সোনালি কাজ করে। একটা বিষয় তো হচ্ছে যে আমার দরকারই পড়ে না, আমি জানি যে আমার হাজবেন্ডের এবং আমার মধ্যে কতটা আন্ডারস্ট্যান্ডিং হবে বা আমার পার্টনারের মধ্যে কতটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। সেকেন্ডলি, আমি যেটা করব সেটার রিফ্লেকশনটা কেমন আসবে, মানে এটা দেখে তো অনেকের দুঃখ লাগতে পারে যে আমার হাজবেন্ড তো এটা করে না, আমি তো এই ভালোটা নেই, এই হার্মফুল ব্যাপারটাকে আমি ছড়াবো কেন সোশ্যাল মিডিয়া? তো মেবি এটা ডিফার হতে পারে। কিছু হলে সোশ্যাল মিডিয়ায় লিখে দিচ্ছে, স্ক্রিনশট দিয়ে দিচ্ছে। এবং আমি রিসেন্টলি যেটা মানে প্রচুর ইনসিডেন্ট ঘটলো, তাতে করে যেটা দেখলাম মানুষরা খুব বেশি আক্রমণাত্মক হয়ে উঠছে। আমি কেন ছাড়ব, আমি কেন মাফ করে দেবো, ঠিক আছে, এই যে বিষয়টা। এই রিসেন্ট তোমাদের সোদপুরেই বোধহয় একটা ঘটনা ঘটলো, একটা ঘটনা ইনসিডেন্ট ঘটেছে, বা অন্যান্য জায়গাতেও হচ্ছে। এটা ফেসবুকেও দেখি মাঝে মাঝে স্ক্রিনশট দিয়ে দিচ্ছে, এই করে দিচ্ছে, ওই করে দিচ্ছে। বিষয়গুলো এর আগেও তো এরকম ছিল, ঝামেলা ঝঞ্ঝাট সবই তো ছিল, ঠিক আছে, কিন্তু এতটা বেশি তো আক্রমণাত্মক মানুষ হয়ে ওঠে। ওই যে বলছি না, মানে মানুষ দেখে শেখে। আগে আমাদের যখন খবরের পেপারে মানে কটা কেস তুমি শুনতে, খবরের পেপার কজন পড়তো আর কটা কেস তুমি জানতে পারতে, বাট আজকে এত ফিঙ্গার টিপ হয়ে গেছে ব্যাপারগুলো যে ও করছে আমিও করবো, ও এটা করলো আমিও এটা করবো, আমি ছাড়বো না। মানে কিছুটা পপুলেশন ম্যাটার করছে অবশ্যই, আমি বলবো, বিকজ একটা রেষারেষি তো আছে। যেখানে আগে আমরা যেটা বললাম যে এক বাড়িতে মানে একটা দোতলার বাড়িতে 15 জন বাস করতাম, সেখানে ওই দোতলার বাড়িটাই হয়ে যাচ্ছে 6 তলা 8 তলা। সেই 8 তলা বাড়িতেই আমাদের এখন 20টা ফ্যামিলি বা 25টা ফ্যামিলি বাস করছে। তো আমার যে অধিকার, সেই অধিকারটা কমে যাচ্ছে, এবং কোনো মানুষ চায় না তার অধিকারটা দিন দিন কমে যায়। যখনই দেখবে যে আমার অধিকার, আমার জায়গাটা যত ছোট হয়ে যাচ্ছে, মানুষ তত বেশি মানে
আক্রমণাত্মক হয়ে যায়। এটা একটা পপুলেশনের বড় দিক বলে আমি মনে করি। এছাড়াও আক্রমণাত্মক হওয়ার জন্য একটা অ্যাগ্রেশন, ওই যে বললাম যে প্রপারলি আমাদের যে ইমোশনস গুলো থাকে, ইমোশন গুলো আমরা, তোমার কোনো দুঃখ, তুমি দুঃখ পেয়েছো, তুমি কাঁদতে পারবে না, তোমাকে ছোটবেলা থেকে শিখিয়ে দিচ্ছে ছেলেরা তো কাঁদে না, ছেলেরা তো কাঁদবে না, তোমাকে ফাঁকা জায়গা খুঁজতে হবে, তবে তুমি তোমার ইমোশনের বক্সটাকে খালি করতে পারবে। সেই ইমোশনটা কোথায় গিয়ে বাইফার্কেটেড হচ্ছে তুমি জানো না। এই দুঃখটা রাগে কনভার্ট হচ্ছে কি হচ্ছে না তুমি বুঝতে পারছো না, ব্রেনের ব্যাপার না সবকিছু, এবং এই রাগটা প্রতিশোধে তৈরি হচ্ছে কিনা সেটাও তুমি বুঝতে পারছো। তো আমাদের ইমোশনস গুলোকে আমরা না নেমিং করতে পারছি না, সেগুলোকে খালি করতে পারছি। আমাদের ক্রিটিসাইজের জায়গা অনেক বেড়ে গেছে, কিন্তু আমাদের মানে আমাকে ভালো বলার লোক কমে গেছে। তুমি ভালো করছো, ইউ ডিড এ গুড জব, কেউ বলবে না, বাট তোমাকে ক্রিটিসাইজ করা মানে এটা ধর্ম, এটা এর মানুষের, এটা ধর্ম, এটা ক্যারেক্টারিস্টিক্স, ম্যান টু ম্যান ভ্যারি করে। কোনো মানুষ থাকে, একটা ক্যাটাগরির মানুষ থাকে যাদেরকে আমরা নার্সিসিস্টিক প্যাটার্ন বলি। আমাদের সময় কোথায় এইসব নার্সিসিস্টিক জানতামই না, যারা পড়েছে, যারা ডাক্তার তারাই জানতো, যারা ছোটখাটো কাউন্সিলিং করছে, যারা কোর্স করে, তারা সব কোথায় জান? নার্সিসিস্টিক ক্যারেক্টারের মানুষরাই আছে যারা হচ্ছে তোমাকে হার্ট করবে, আমি সর্বস্ব, আমি যা বলবো সেটাই সব সর্বস্ব হবে, এটা তাদের ক্যারেক্টারিস্টিক্স, এটা তাদের রোগ বলা যেতে পারে। কিন্তু সেই মানুষটাকে তুমি জাজ করছো, সেই মানুষটাকে ভাবছো যে ও খারাপ, তাই না? আমরা তো বলি যে কি ভাই ও নিজেকে হাম্বড়া ভাবছে, বলি তো, বাট এইটা একটা রোগ, এটা একটা টাইপস, মানুষের ক্যারেক্টারিস্টিক্স এর টাইপ, পার্সোনালিটি টাইপ, এটা আমরা জানতামই না। তো সেটা ভেবে তো ওকে তো দোষ দিয়ে লাভ নেই, ওর পার্সোনালিটি ওরকম, তোকে আমি কি দোষ দেবো? আমি যেটা জানি সেটাই সর্বস্ব। আমি যদি বলি এটা স্যানিটাইজার না, এটা সাবানের বোতল, সাবানেরই বোতল, তুই যেটা জানিস ভুল জানিস, এরকম লোক তো আমরাও দেখেছি, কিন্তু আমরা পাত্তা দিতাম। এখনকার বাচ্চারা পাত্তা দেয়, এখনকার বাচ্চাদের ভীষণ ভাবে বদার করে, কারণ ওই মানে ইমোশন বলতে পারে না, প্রপার বন্ধু হতে পারে না, আর একটা অদ্ভুত ট্রানজিশন, সেটা তো বুঝতেই পারছো। আমরা যে সময়টা ছিলাম, মানে আমরাই একমাত্র বোধহয় যারা মাটিতেও খেলেছি, আবার গেমিং জোনে গিয়েও খেলছি, কিন্তু এরা তো জন্মেই গেমিং জোন দেখছে, এরা তো মাটিটা দেখেইনি, তাই আমরা ট্রানজিশনটা বুঝতে পারছি না। তো এটাই ব্যাপার। তো আক্রমণাত্মক হওয়ার থেকে বিরত থাকতে গেলে তোমাকে অবশ্যই গ্রাউন্ডেড থাকতে হবে, সেটা বাবা মাকেও শেখাতে হবে। গ্রাউন্ড, একদম গ্রাউন্ড। একটা বাজে কথা, ডেলিভারি বয়কে আমি দেখেছি, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা ডেলিভারি বয়দের বিশ্রী ভাবে কথা বলে, বিশ্রী ভাবে কথা বলে, রিক্সা তুই তোকারি করছে, বাই চান্স যদি কোনো টোটোওয়ালা একটু লেগেও যায় তুই তোকারি করে কথা বল। এগুলো দেখছে, তারাও দেখছে, এবং দেখছে যে এখানে কেউ কিছু বলছে না, তারা এটা শিখছে যে প্রফেশন অনুযায়ী তার সাথে ব্যবহার করতে হবে। তারা শিখছে যে ওর পয়সা নেই, ও গরিব, গরিবের সাথে যা ইচ্ছা করা। আমাদের সময় এটা ছিল না, আমরা এগুলো শিখতাম না আমাদের, কারণ আমরা সেই ভ্যালুসটা নিয়ে বড় হয়েছে। আজকের জেনারেশনে সেই ভ্যালুসটা নেই, আজকের জেনারেশনে সেই ভ্যালুসটা নেই। এই যে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে তোমার একঘেয়ে জীবন নিয়ে এখন খুব অভিযোগ শোনা যায়, এবং তার জন্য অনেক রকম থার্ড পার্সনের আগমনও ঘটে অনেক সম্পর্কে। তো এই বিষয়টা নিয়ে তোমার কাছে কোনো মানে এরকম কেস আসে? দেখো, হ্যাঁ, কেস আসে বলতে একটা বিষয় কি জানো তো, আমার মনে হয় যেটা তুমি বলছো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স। দেখো, মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, আমি তোমাকে দুটো বিষয় বলছি, মানে দুটো এক্সাম্পল দিচ্ছি, তুমি এবার আমাকে বলো যে কোনটা ঠিক। একজন বিবাহিত স্ত্রী, তার হাজবেন্ড তাকে প্রত্যেকদিন রাত্রেবেলা এসে ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ করে মহিলা, এবং তার হাজবেন্ডের কাছ থেকে তার পাওয়ার কিছু নেই, না ভালোবাসা আছে, না সম্মান আছে, কিছু নেই। সেই মহিলা যদি একটা স্টেপ আউট করে কোনো তৃতীয় ব্যক্তিকে ভালোবেসে ফেলে, তাহলে তার মধ্যে কি দোষ? সেকেন্ডলি, আরেকজন পুরুষ, তার স্ত্রী তার জন্য সব রকম, আমি জানি না আমি এটা বেশি জেন্ডার্ড হয়ে যাচ্ছি কিনা, বাট স্টিল একজন মহিলা যদি তার জন্য সব রকম ত্যাগ করছে, যেরকম মহিলারা করে, আমরা জেনে থাকি যে এই যে আমি যেরকম বলছি মহিলারা যেরকম করে, এটা অ্যাজ ইউজুয়ালি বলে দিচ্ছে যে মহিলারাই করে, তো সেটার পরেও তার ছেলেরা একঘেয়েমি লাগছে, তো রোজকার ডাল ভাতের সমান না, তাহলে সেক্ষেত্রে কোনটা তোমার মতে কোনটা দোষ আর কোনটা? বা সাইমালটেনিয়াসলি ভাবে সেই যে ভদ্রলোক, সেই ভদ্রলোকের হয়তো তার স্ত্রীর কাছ থেকে যেটা পাওয়ার কথা সেটা সে পাচ্ছে না, ফিজিক্যাল মেন্টাল যে কোনো মিসম্যাচের কথা আমি বলতে পারি, সেটা সে পাচ্ছে না, তাহলে তুমি সেক্ষেত্রে কাকে দোষ দেবে আর কাকে দোষ দেবে? তোমার মতে কি বল? হ্যাঁ, এবার বিষয়টা হচ্ছে, না আমি কাউকে দোষ দেবো না, ঠিক আছে, আমার মনে হয় যে না, ওই মহিলাও ঠিক, ওই পুরুষ হয়তো ঠিক, আমি জানি না, কিন্তু আমি দুটো বলছি। সেটা হচ্ছে, ধরো এরকমও রয়েছে যে
ডোমেস্টিক ভায়োলেন্সটা শুধুমাত্র শারীরিক হয় না বা ফিজিক্যালি হয় না, মানসিক মানসিক হয়। তো এটাই ধরো একটা পুরুষের সাথে হচ্ছে। নিশ্চয়ই, আমি তো সে হয়তো- বলতে গিয়ে বলে ফেললাম, হ্যাঁ। জেন্ডার্ড হয়ে হ্যাঁ, যাচ্ছে। ধরো সে অফিসে রয়েছে, Exactly, তাকে নিয়ে exactly. সে বাড়ি ফিরছে, বাড়ি ফিরে হুম, তুমি কোথায় ছিলে, এই ছিলে, ওই ছিলে, এরকম একদম, প্রচুর ঘটে। নিশ্চয়ই আমি ছেলেরা agree, বলতে পারে, agree. এটা একটা সমস্যা। ছেলেদের বেস্ট ফ্রেন্ড খুব কম হয়, মহিলা বেস্ট ফ্রেন্ড যাদের সাথে বিয়ের পরও সম্পর্কটা রেখে দেওয়া যায়। একদম, এটা তো ঠিক, এরকম প্রচুর আমরা দেখি মহিলাদের প্রচুর বেস্ট ফ্রেন্ড হয়, কিন্তু ছেলেদের থাকে না। ছেলেদের থাকে না। ওই জায়গাটা অনেক ছেলেই কিন্তু ওটাকে ছেলেরা অ্যালাউ করবে কেন, এটা প্রসঙ্গ নয়, এটা অ্যালাউ বা অ্যালাউ না করার দেখো, বিষয়। আমি যে বললাম তবুও আমি বলছি। সার্কামস্টেন্সেসটা কিরকম, তার আমরা মেন্টাল হেলথ প্রফেশনালে শিখেছি যে আমরা কখনোই কাউকে জাজ করতে পারি না। প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট সার্কামস্টেন্সেস থাকে, প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট পার্সপেক্টিভ থাকে। একটা ইভেন্টকে তুমি কিভাবে পারসিভ করছো সেটা ডিপেন্ডস করে কিন্তু তোমার পারসেপশন। তো যে তুমি যে ছেলের কথা বলছো, মানে এটা ভীষণভাবে ট্রু। এটা মহিলাদের বোঝা উচিত যে আমি সারাদিন ধরে পরিশ্রম করে আসছি, সারাদিন খাটাখাটনির পর আমি চাইবো তুমি আমার সাথে একটু সুন্দর কথা বলো। মানে আমি একজন মহিলা সারাদিনে যদি 2,500 থেকে 3,000 কথা বলতে পারি, ছেলেরা হয়তো তার থেকে একটু কম কথা বলতে পারে, এটা নাকি সায়েন্স বলছে। তো সেক্ষেত্রে সেটা তো মেয়েরা বুঝতে পারে না। ছেলেরা যে সারাদিন কাজ করে আসছে, সারাদিন ধরে পরিশ্রম করে এসে খাটাখাটনি করছে এবং এসে সে চাইছে তার স্ত্রী তার সাথে একটুখানি ওয়েল ম্যানেজড হয়ে বসবে। এইবার সেই স্ত্রী সারা দিনের যে তার সংসারের কাজকর্ম করে তার যে ফ্রাস্ট্রেশন, সেও তাকে কাকু বলতে পারছে না। এক্ষেত্রে দুজনকে একটু নত হতে হবে, দুজনকেই ভাবতে হবে যে আমরা তো দুজন একে অপরের প্রতিশ্রুতিবদ্ধ হয়ে বিয়ে করেছিলাম যে আমরা দুজন একে অপরের সাথে থাকবো, একে অপরের সঙ্গে তাল মিলিয়ে থাকবো। তুমি যখন ঘরের কাজ করছো, তুমি এক্সস্টেড হয়েছো, তোমার কথাটাও আমি কিছুটা শুনবো। এক্সস্ট হয়েছি, সেই এক্সশনের কথাটাও তুমি কিছুটা শুনবো। সেই ওপেন স্পেসটা দুজনের মধ্যেই থাকতে হবে, সেই কমিউনিকেশনটাও দুজনের মধ্যে থাকতে হবে। খুব সম্প্রতি আমার এক বন্ধুর ইন্টারভিউতে আমি একটা শুনেছিলাম, খুব ভালো লেগেছিল। ও অ্যাকচুয়ালি রিলেশনশিপ কোচ। ও বলেছিল যে আমরা কমিউনিকেশনটা প্রপার হয় না বলে আমাদের কতটা মিসকমিউনিকেশন হয়। মানে ধরো আমার কাছে উইকেন্ডের ডেফিনেশনটা একরকম, আমার পার্টনারের কাছে উইকেন্ডের ডেফিনেশনটা একরকম। আমার কাছে উইকেন্ড মানে হচ্ছে আমি ঘুমাবো, ল্যাদ খাবো, বাড়িতে থাকবো। আমার পার্টনারের উইকেন্ড মানে আমি ঘুরতে যাবো। তো দুজন পুরো বিপরীত মেরু। তাহলে দুজনকে একটা জায়গায় বসে মিউচুয়ালি কনভারসেশনের মাধ্যমে এটাকে সেট করতে হবে। শনিবার রবিবার দুদিন ছুটি, একদিন উইকেন্ডটা আমার মতো করে আমি পালন করব, একদিন তোমার মতো করে পালন। তো এই কনভারসেশনটাই যদি না হয়, সেই ছেলেটাকেও সেই জায়গাটা দিতে হবে মহিলাটাকে পরিবর্তন হওয়ার জন্য। মহিলাকেও কিন্তু বুঝতে হবে যে এই কাজটা করলে আমার পরিবারটা নষ্ট হয়, কোথাও গিয়ে আমাকে সংযত হতে হবে, কোথাও গিয়ে আমাকে বলতে হবে। পুরুষকেও তাই, কোথাও গিয়ে আমাকে সংযত হতে হবে, কোথাও গিয়ে আমাকে বলতে হবে। দেখো, চিটিং মানে আমি বলছি, মানে চিটিং করা যেটা তুমি একটা মানুষের, তুমি একজনের সঙ্গে ঘুরতেই পারো, তোমার কাছে সেটার জন্য একটা 100,000 এক্সপ্লেনেশন থাকতেই পারে, কিন্তু তার মানে তুমি কাউকে চিটিং করছো মানে সেটা বুমেরাং হয়ে কিন্তু তোমার কাছে ফিল হবেই। কর্মা এটাই বল। তুমি আজকে কাউকে দুঃখ দিচ্ছ মানে সেটার দুঃখের পরিবর্তন তোমার কাছে ফিরবে, জেনে বুঝে যে তুমি যদি দুঃখ। তো আমি এটাই বলবো যে কনভারসেশন বা কমিউনিকেশন যদি একে অপরের মধ্যে হয়, ঝগড়া না, বসে আলোচনা কর। কিছুটা নত পুরুষকেও হতে হবে, কিছুটাও নত স্ত্রীকেও হতে হবে, তাহলে দুজনের মধ্যে মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংটা হবে। এবং এইটাই হচ্ছে মেইনলি প্রবলেম মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে। এখন যেটা আরো বিশেষ করে হয়, ছেলেরাও বেরোচ্ছে, মেয়েরাও বেরোচ্ছে, দুজনই বেরোচ্ছে, দুজনই ভীষণভাবে এক্সস্টেড হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে অনেক জায়গায় অনেকে দুজনই খুব সুন্দরভাবে বসে ম্যানেজ করে দুজনই ব্যাপারটাকে ওয়েল ম্যানেজ, আবার অনেকে বুঝতে চায় না। সেক্ষেত্রে বুঝতে হবে আমার পার্টনার কি চাইছে, আমাকে বুঝতে হবে যে তার ভালো লাগা খারাপ লাগাটা কোনটা। আমি আমার ভালো লাগা খারাপ লাগা যদি তার উপর চাপিয়ে দিতে থাকি বারবার ধরে, কতদিন নেবে? 2 দিন নেবে, 4 দিন নেবে, 6 মাস, 8 মাস, 1 বছর, লোকের ভয়ে 2 বছর, 5 বছর, তারপর আর নেবেন? তাকে তোমাকে বুঝতে হবে। এবং যখন সে বুঝতে চেষ্টা করবে, অপরজনকেও বুঝতে হবে না, ও আমার জন্য যখন বুঝছে আমাকে আবার বুঝতে হবে। সেক্স এডুকেশন, ঠিক আছে, বাচ্চাদের। এবং আমি রিসেন্ট 2টো কেস দেখেছি, মানে ওখানে একজন মহিলা লিখেছে একটা বিষয় নিয়ে, যেরকম উনার ছেলের বয়স হয়তো 13-14 বা কিছু বা 15 এরকম বয়স, সে খুব করে অন্যরকম বিহেভিয়ার করছে, ঠিক আছে, মানে অন্যরকম ভাবে সেটা মায়ের সাথেই মিশে করছে, ঠিক আছে, বা অন্যান্য যারা মহিলারা রয়েছে, ঠিক আছে, মানে অপোজিট সেক্স যারা রয়েছে তাদের সাথে একটা অন্যরকম ব্যাপার মিশে করছে, ঠিক আছে। তিনি হয়তো বুঝতে পারছেন যে তার ছেলে বা কোনো একটা কিছু নিয়ে কিউরিসিটি জন্মাচ্ছে, হয় এইটার সাথে কি করে ডিল করবে, বা সেক্স এডুকেশন কতটা দরকারি। দেখো, সেক্স এডুকেশন নিয়ে আমি একটা কথা বলবো যে এটা যদি বলতে হয় না, মানে প্রচুর ডার্ক
সাইকোলজিতে যেতে হবে। সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট বলে একটা ফেজ হয়, সেখানে সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্টটা মানে এটা একটু লেন্দি, আমি জানি না আমি কতটা ঠিক মতো বলতে পারবো। সেখানে বাচ্চার একটা সার্টেন এজের পর তারা যখন তাদের প্লেজারটা বুঝতে পারে তখন তারা ওই অপোজিট সেক্সের প্রতি একটা অ্যাট্রাকশন তৈরি করে। মানে এটা ছেলেদের ক্ষেত্রে তারা তার মায়েদেরকে ফার্স্ট অপোজিট সেক্স হিসেবে দেখে, এবং মেয়েদের ক্ষেত্রে তারা তার ফার্স্ট অপোজিট সেক্স বাবাকে দেখছে। তো এই সময় বাচ্চাদেরকে না ভীষণ ভাবে খোলা মনে কথা বলাটা দরকার, যেটা আমরা একদমই করিনি, আমাদের সাথেও আমাদেরকে কোনোদিনও করে। তো এই সময় বাবা মায়েদের ভীষণ ভাবে বন্ধুর মতো করে খোলা মনে কথা বলে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। তারপরে তো আছেই আমাদের সোশ্যাল মিডিয়া, বিভিন্ন সময় তারা যদি কোনো রকম কোনো পর্নোগ্রাফিক সাইটে ঢুকে পড়ে, তাদের কাছে পুরোটাই ব্ল্যাঙ্ক, জানেই না ব্যাপারটা কি জিনিস, এবং সবে জিনিসটার সঙ্গে তারা ইন্ট্রোডিউস করছে। সেই সময় যদি একটা নেগেটিভ অ্যাসোসিয়েশন হয়ে যায় না, তখনকার তুমি বুঝতেই পারছো ওই ধরনের সাইটসে অনেক রকমের নেগেটিভ জিনিসপত্র থাকে শুধুমাত্র প্লেজারটাকে বাড়ানোর জন্য। তো সেইটা তো বাচ্চা বুঝতে পারে, তাদের কাছে মনে হয় ওটা রিয়েল। অ্যাকচুয়ালি ওটা রিয়েল নয়, এটা তো একটা মানে আলাদা ওয়ার্ল্ড, ওটা তো সম্পূর্ণটাই নাটক। সেটা আমরা এই যে বুঝতে পেরেছি, কিন্তু বাচ্চা তো বুঝবে না। তো বাচ্চাই সেই যে সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্টের বাচ্চা একটা যখন হচ্ছে, বাচ্চার বিভিন্ন রকম প্লেজারের জায়গা, প্রথমে তার একটা ওরাল সাকিং থাকে, মানে হচ্ছে যখন বাচ্চা যে আঙুল চষে, ওই সময় ওর ডেভেলপমেন্টাল ওটা ফেজ, ওর প্লেজারটা ওর এই সাকিং সেকশনে থাকে। ওই বাচ্চা দেখবে যখন বাচ্চা আঙুল চষে খুব সুদিং ওরা হয়, খুব শান্ত হয়ে যায়, বিকজ ওর ওরাল মানে ওই সাকিং সিচুয়েশনটা, ওইখানে ওর প্লেজারটা যদি ও ঠিক মতো না পায় তাহলে ও হাইপার হয়ে যায়। এটা নিয়ম। যারা এই জন্য বলে, যারা হচ্ছে ছোটবেলায় আঙুল চষেনি বা যারা ব্রেস্ট ফিড করেন, অনেকে ছোটবেলায় মা মারাতে পারবে, তারা ভীষণভাবে মানে বাজে কথা বলা, গালাগালি দেওয়া বা ভীষণ মানে হার্মফুল কথাবার্তা বলা, বাজে কথা, হার্ট করে কথা বলা, এগুলো তাদের মধ্যে প্রবৃত্তি থেকে। তো এই সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্টের যেই সময়টায় বাচ্চা অ্যাকচুয়ালি অপোজিট সেক্সকে অ্যাজ এ প্লেজার হিসেবে বুঝতে শেখে, তখন তার কাছে সেক্স এডুকেশনটাকে প্রপারলি ডিসক্রাইব করাটা দরকার। প্রপারলি মানে এইটা অ্যাকচুয়াল, তুই যেটা দেখছিস সেটা কিন্তু রিয়েল নয়, এটা তৈরি করা, অ্যাকচুয়ালি এটা হয়। ঠিক আছে, তোর সাথে এখন এই ঘটনাগুলো ঘটবে এবং দিস ইজ কোয়াইট নট ন্যাচারাল, আলাদা করে ভাবার কিছু নেই, সবার সাথে হয়, তোর সাথেও হচ্ছে। এইভাবে যদি বাবা মা বলে, তাহলে আমার মনে হয় না সমস্যাগুলো। তারা আগের থেকে একটা খারাপ কিছু মানে একটাকে নেমিং করা যায় না, ও আমার প্রতি আকৃষ্ট, মানে এই ধরনের নেমিং করলে বাচ্চা না কনফিউজ হয়ে যায়। ঠিক আছে, যদিও বা এই ধরনের মানে আকর্ষণ দেখায় কোনো বাচ্চা, তাহলে সেটা বুঝতে হবে আইদার সে কোথাও থেকে অ্যাডপ্ট করেছে, অথবা তার মনে কিউরিসিটির কারণে এই ধরনের কাজগুলো সে করছে। এটাকে নেমিং করার আগে বুঝতে হবে। আমাদের সময় আমরা বুঝিনি, আমাদের সময় এতটা ওপেনলি ব্যাপারগুলো ছিল, মানে অনেক সেই চুরি চামারি ব্যাপার করে তারা হয়তো দেখতো, এখন সবটা জেনেছি শিখেছি, কিন্তু এখন তো সবই ভীষণ এজের আগেই তারা দেখে নিচ্ছে, এজের আগেই তারা বুঝে নিচ্ছে। একদম মানে এই প্রসঙ্গে আমি আগেও এটা বলতাম, সেটা হচ্ছে মানে রিলেশনের ক্ষেত্রে আমরা সিনেমার মতো করে ভাবছি রিলেশনটাকে, ঠিক আছে, যে সিনেমা যেটা দেখাচ্ছে, রিল যেটা দেখাচ্ছে রোমান্টিক ভাবে, আমরা রিয়েল লাইফ সেরকম চাইছি। সেম ভাবে পর্নোগ্রাফির ক্ষেত্রেও কিন্তু অনেকেই এটা, এবং সেখান থেকে একটা নেগেটিভ জিনিস আসছে। একদমই তাই, যে সেক্ষেত্রে বিকজ মানে মানুষের প্লেজারটা মানে এটা না, মানে এটা ভীষণ মানে কমপ্লিকেটেড কথা, মানে এখানে কথা বলতে গেলে অনেক কথা চলে আসবে। আমি যদি শর্টে ন্যারেটিভ ভাবে বলতে চাই, সেক্স এডুকেশনটা ভীষণ ভাবে একটা জরুরি জিনিস, জরুরি মানে একটা এডুকেশন, যেটা প্রত্যেকটা বাচ্চার কাছে থাকা। আজকে আমরা পিরিয়ডস এর কথা শুনলে নাক ছেটকায়, ফেটকাই, ছেলেরা এরকম সাইড ঘুরে যাবে, কেন? দিস ইজ ন্যাচারাল। সূর্য পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে অস্ত যায়, সেটা যতটা ন্যাচারাল, এটাও ততটা ন্যাচারাল, এবং আমাদের জন্মের সৃষ্টি এটা। তো এটাকে এতটা হাইট, যত যেই জিনিস হাইট থাকবে সেই জিনিসের ক্রাইম তত বাড়বে, হাইট যত থাকবে তত ক্রাইম বাড়বে। এই জন্য বিদেশে রেপ কম হয়, আমাদের দেশে রেপ বেশি হয়। আমরা সেক্স এডুকেশনটাকে এত বেশি চেপে রেখে দিয়েছি, এত বেশি মানে মানে এটাকে নিয়ে এত মিসকনসেপশন রয়েছে, যে আমাদের দেশে এই জন্য এত রেপ, এত মলেস্টেশন, মেয়েদেরকে পণ্য ভাবা, ভোগ্য ভাবা, এই জন্য আমাদের দেশে এই ধরনের জিনিসগুলো বেশি হয়। আজকে যদি তুমি ছোটবেলা থেকে মানুষ হচ্ছে, তোমার মা যদি বলে তুই যেমন তোর দিদিও তেমন,
তুই যেমন ভাবে বড় হচ্ছিস তোর দিদিরও এই সমস্যাগুলো হচ্ছে, তোর এই সমস্যা হচ্ছে, তোর দিদির এই সমস্যা, মানে সে ফর এক্সাম্পল, আমি জানি না তোমার দিদি আছে নাকি। তো তাহলে কিন্তু তোমার মধ্যে এই যে না মেয়েদের পাশে বসবো না, মেয়েদেরকে ছুলে বাবা অচ্ছুত, কিছু কিছু ছেলে এমন বিহেভ করে যেমন মেয়েদের ছুলে অচ্ছুত, মানে এমন ওটা দেখায় যে তারা রেসপেক্ট করে। দিস ইজ নট, এটা কোনো রেসপেক্টের কথাই না। তুমি তাকে ইকুয়ালি ভাবছো না। যখন তুমি তাকে ইকুয়াল ভাবতে পারবে না তখন তুমি তার জন্য রেসপেক্ট তৈরি করতে পারবে। ইকুয়াল ভাবাটাই হচ্ছে সব থেকে বড়। কয়েক মাস আগে বোধহয় একজন অভিনেতা, সেই অভিনেতা একটি মেয়েকে কোনো একটা মেসেজ করেছিল মেসেঞ্জারে যে আপনাকে শাড়িতে খুব ভালো ও লাগে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এবং সেই সময় গোটা বাংলা জুড়ে প্রত্যেকটা মেয়ে সেই মেসেজটা দিক, ঠিক আছে, মানে স্ক্রিনশট মেরে আপলোড করছে। এবার এটা দেখো, আমি কখনোই সাপোর্ট করি না ওই ছেলেটাকে যে ওই ছেলেটা ওই মেসেজটা করেছে। না আমার তো মনে হয় যদি ঠিক আছে। করেও থাকে তাহলে হ্যাঁ, সমস্যাটা কি? আমি ওটাই বলছি যে না আমি মনে করি না এটাতে কোনো সমস্যা রয়েছে ফেসবুকে বলে। এসে সেই স্ক্রিনশট গুলো এতগুলো মেয়ে যে মানে ব্যাপারটা কি জানো তো, আজকাল ওই যে মেয়েটা যে আমাদেরকে ওই যে ভিউজ আর এর জন্য এত পাগল করে দিয়েছে না, হ্যাঁ এই মানুষ না মানে ভাবছে যে মানে কি করব মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা যে মানে কি করলে আমি মেয়েটা থেকে পয়সা নিতে পারবো, এইটার জন্য মানুষ মানে মরিয়া। পাশা। মানে ইদানিং আমার সাথে একটা ঘটনা ঘটে, মানে আমি এটা বলি, আমি ফেসবুকে বলতে পারিনি, বাট আমি তোমার এখানে বলছি। আমাকে একজন বিদেশ থেকে একজন ক্লায়েন্ট ফোন করে, মানে আদৌ জানি না সে ক্লায়েন্ট না ফ্রড, বাট সে একটা তার এরকম সেক্সুয়াল কিছু প্রবলেম ছিল, সে সেই প্রবলেমটা নিয়ে আমার সাথে কাউন্সিলিং করে, বাট লেটার অন আমি বুঝতে পারি সেটা ফেক। সে আমাকে মানে অ্যাকচুয়ালি যেটাও করতে চাইছে সেটাও মানে ফেক আর কি, মানে ভুল প্রস্তাব দিতে চাইছে। তো আমি আমার নিজের থেকে ভীষণ খারাপ লাগছিল আর কি, মানে এবং আমি সেটা আমার ফ্রেন্ডসদের বলছিলাম, মানে আমার বোনেদেরও বলেছি। ওরা আমাকে বলে তুই এটা ফেসবুকে দিবি না। আমার নিজের থেকে এটা মনেই হলো না আমি ফেসবুকে দেবো, বিকজ আমি জানি না সেই যাকে নিয়ে আমি বলবো আদৌ সে সত্যি মিথ্যে, আদৌ সত্যি তার এরকম প্রবলেম হচ্ছিল কি না হচ্ছিল আমি জানি না। তো একটা বিষয় পুরোপুরি না জেনে মানে আগুনের দাবানলের মতো আগুন জ্বালিয়ে দিলাম, জ্বলে গেল সবকিছু। দিস ইজ মানে ননসেন্স, আমি মনেই করি না। প্রচুর বিখ্যাত কবিরা রয়েছে, ঠিক আছে, তারা তো মেয়েদের অদ্ভুত অদ্ভুত বর্ণনা এবং করেছে। প্রকৃতিকে সৌন্দর্য হিসেবে মেয়েদের সঙ্গেই তুলনা করে, তাহলে তারা তো হ্যাঁ সেখানেই মোলেস্ট করা হয়েছে। হ্যাঁ, এটা নয় অ্যাকচুয়ালি। তো এবং আমরা ওই ভারত ছেলেটার কথা মাতা ভাবছেই না। না না এটা ওটার এটা কথা ভাবছেই আমি না যে এটা ওই মনে ছেলেটা। করি যে যারা বলেছে এবং যারা সমর্থন করেছে আমাকে বলতেই পারে, তুমি যখন শাড়ি পরে নাচছো, তুমি শাড়ি পরে রিলসের সামনে নাচছো, তুমি হাজার হাজার ফলোয়ার্স পাচ্ছ, তুমি হাজার হাজার লাইকস পাচ্ছ, তুমি হাজার হাজার কমেন্টস বক্সে তোমাকে ভালো ভালো সুন্দর সুন্দর মানে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর মেসেজ করে যাচ্ছে, তখন তোমার লাগছে না, তোমাকে একজনও তোমাকে শাড়িতে সুন্দর লাগে এবং সবাইকে একই মেসেজ, সেটা তো তোমার এত গায়ে লাগার তো কোনো কথা না। তাও না, এটা তো আমার এটাই ছিল যে মানে এই বিষয়টা যে এর থেকেও মানে ফেসবুকে যদি আজকে প্রচুর অনেক ভিডিও দেখা যায়, অনেক মহিলারাই রয়েছে যারা খুব মানে অন্যরকম ভিডিও করে, নোংরা ব্যাপারটা কি ভিডিও। জানো তো, আগে আমাদের সমাজ ছিল যে মানে আমরা ছোটবেলায় শুনতাম অল্প বিদ্যা ভয়ঙ্কর, যে জানে আর যে অল্প জেনে বলে সে আরো বেশি ভয়ঙ্কর হয়। এখনের সমাজটা, আগে যারা ধরো মানে একটু কম জানতো বা যাদের মানে পড়াশোনার দিকটা, আমি পড়াশোনাই বলবো, পড়াশোনার দিক থেকে যারা কম জড়ি তাদেরকে খুব একটা বেশি প্রাধান্য দেওয়া হতো না। এখন কি হয়েছে, সবার জন্য ইকুয়াল, সবাই যে 0 পাচ্ছে তার জন্য যেমন প্ল্যাটফর্ম, যে মানে 100 পাচ্ছে তার জন্য প্ল্যাটফর্ম, কিন্তু যে 100 পাচ্ছে তার ফাউন্ডেশন আর যে 0 পাচ্ছে তার ফাউন্ডেশন তো সমান নয়, তার ভ্যালুজও সমান নয়, তার মোরালিটিও সমান নয়, তার ভেতরের তৈরি, তার ভেতরের মানে একটা ঘুষি মারলে তোমার মুখ দিয়ে যা বেরোবে আর যে অশিক্ষিত তার মুখ দিয়ে তো সেম কথা বেরোবে না। কিন্তু তোমরা দুজন একই প্ল্যাটফর্মে রয়েছে, একই সাথে কাজ করছো, কিছু তো ডিফারেন্স থাকে। তো এইগুলো হচ্ছে সেই সব লোকেদেরই ডিফারেন্স, এটার থেকে সেই সব লোকেরই ডিফারেন্স, কিন্তু মানুষ ওই কিছু করার নেই এখন, মানে মেনে নিতে হয়। আমি শেষের দিকে এসেছি, দিদি তোমার এখানকার প্রপার অ্যাড্রেসটা একটু বল। আমার এটা হচ্ছে 4 নম্বর দেশবন্ধু নগর, রিলায়েবল মেডিকেল হল। মেডিকেল আমি এখানে স্যাটারডে করে বসি 5টা থেকে 5 PM অনওয়ার্ডস আর কি। তো এছাড়া আমাকে অন কলে এখানে এসেও আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা আমার কন্ট্যাক্ট নাম্বারও আমার পেজে লেটস টক পেজে ফেসবুকে আপনারা দেখতে পারেন। লেটস টক বাই ত্রিনা রয় আমার ইনস্টাগ্রাম পেজ আছে, সেখানেও আপনারা দেখতে পারেন।
সেখানে গিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে লিংক আছে, আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। এছাড়া আমি অন কলে তো বসি, শুধুমাত্র অফলাইন না, অনলাইনেও আমি কনসাল্ট করাই। কনসালটেশন সেটা পুরোপুরি অন কল বেসিসে, মানে কল করে সেটা টাইম দেখে নিয়ে তারপর আমি করি। আর এমনি বিভিন্ন জায়গাতে গিয়েও তুমি হ্যাঁ হ্যাঁ, আমি বিভিন্ন জায়গায় গিয়ে, বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে ওয়ার্কশপ করাই, বিভিন্ন স্কুলগুলোতে আমি ওয়ার্কশপ করাই। এছাড়া বিসাইড দ্যাট আমি ইনস্টিটিউট গুলোতে যাই, ইনস্টিটিউট গুলোতে ওয়ার্কশপ করাই। আমার যেখানে আমি অ্যাজ এ অর্গানাইজেশনে যুক্ত আছি, যেখানে আমি কাজ করছি, সেখানে আমাদের মহিলাদের মানে উমেন এম্পাওয়ারমেন্ট, এছাড়া ইউথ এম্পাওয়ারমেন্ট এবং চাইল্ড সাইকোলজির উপর আমাদের কাজ হয়। তো সেখানে আমাদের ওয়ার্কশপ ট্রেনিং এগুলো থাকে। আর আমরা এখানে শেষ করছি আজকের অনুষ্ঠান। তার আগে দিদি আমার সাথে আড্ডা দিয়ে তোমার কেমন লাগলো এবং দর্শকের উদ্দেশ্যে কি কিছু যদি তুমি বলতে চাও, আর আরেকটা সেটা হচ্ছে হাসিটা কতটা ইম্পর্টেন্ট আমাদের জীবনে। মৈনাকের সাথে আড্ডা দিয়ে ভীষণ ভালো লাগলো। ও মানে ভীষণ ভালো ছেলে, সত্যি খুব ভালো লাগলো ওর সাথে কথা বলতে। এবং ও ব্যাপারটাকে বুঝেছে এবং ব্যাপারটা বুঝে খুব সুন্দর প্রশ্নগুলো রেখেছে বলে আমিও খুব সুন্দরভাবে সব দিকটা আমি আলোচনা করতে পারলাম, খোলাভাবে আলোচনা করতে পারলাম। হাসিটা ভীষণ প্রয়োজন, আমি সবার উদ্দেশ্যে বললি, মানে যাই চলুক না কেন মুখে হাসিটা সর্বদা রাখে। মানুষের জীবন ভীষণ ক্ষণস্থায়ী, ভীষণভাবে ক্ষণস্থায়ী। রেষারেষি, মারাপিট, দৌড়াদৌড়ি এইসব মানে এইসবের ঊর্ধ্বেও হাসিটা দরকার, ভীষণভাবে হাসিটা দরকার। মনটাকে ভালো রাখাটা ভীষণ প্রয়োজন। মনটা যদি ভালো থাকে, আমি সবসময় বলি প্রোডাক্টিভিটি ভালো থাকবে। আমার শরীরের যত্ন যতটা প্রয়োজন, মনের যত্ন ততটা প্রয়োজন। মন যদি ভালো থাকে, আমার শরীর ভালো থাকবে, আমার শরীর ভালো থাকলে আমার প্রোডাক্টিভ আমি থাকতে পারবো এবং আরো বেশি দিন, আরো বেশি অ্যাক্টিভলি আমি দৌড়াতে পারবো। ঠিক আছে, আমরা এর পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে আসবো। দিদিকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ।